চিন্তা করো না, আর কেউ ছুতে পারবে না। আমি আছি, আমি আছি। কথাটা শুনতেই যেন নিমিষের মধ্যেই প্রভার সব ভয় দূর হয়ে গেল। নির্ভীক একবার যখন বলেছে যে ও আছে, তার মানে প্রভার আর কোনো ভয় নেই। নির্ভীক ওভাবে দাঁড়িয়েই বাকি সবকিছু কিনলো। সবকিছু কেনা হয়ে গেলে নির্ভীক কত টাকা হয়েছে সেটা জিজ্ঞেস করতেই প্রভা ওকে বলল। বড় ভাই, আমি কত টাকা দিব? আমি দিচ্ছি তো, তোমাকে আবার আলাদা করে দিতে হবে কেন? আরে না না, দিতে হবে কেন মানে? দিতে তো হবেই। বললাম তো আমি দিয়ে দিচ্ছি, তুমি চুপ থাকো তো। না না বড় ভাই, এটা বললে তো হবে না। আপনি এমনিতেই অনেক সাহায্য করেছেন, কিন্তু প্লিজ এইটা করতে চাইবেন না। এতে আমার পরিবারের সম্মানে আঘাত লাগবে বড় ভাই। প্লিজ আমাকে বলুন কত টাকা হয়েছে। নির্ভীক বুঝতে পারলো প্রভার সমস্যা। আর সত্যি তো, হুট করে একজন টাকা দিয়ে দিল, আর সে কেন নেবে টাকাটা? না না, ওটাই তো স্বাভাবিক। নির্ভীক দোকানদারের থেকে কত টাকা হয়েছে সেটা শুনে প্রভাকে বলল। সাথে দোকানদারকে জিনিসগুলো এখন তার কাছেই রাখতে বলল, পরে যাওয়ার সময় নিয়ে যাবে। নির্ভীক প্রভাকে নিয়ে একটা ফাঁকা জায়গায় এসে বলল। তুমি এখানে অপেক্ষা করো, আমি মাছ মাংস কিনে আনছি। প্রভা তড়িৎ গতিতে দুদিকে মাথা নাড়িয়ে বলল। না না বড় ভাই, আমাকে একা রেখে যাবেন না প্লিজ। আমি হারিয়ে যাব এই বাজারের মধ্যে। আর আপনি না থাকতে যদি আবার কেউ আসে তখন কি করব? তুমি এখানে চুপটি করে দাঁড়িয়ে থাকবে, আর হারিয়ে যাবে কেন? শোনো প্রভা, মাছের বাজারে আরো বেশি ভিড় হয়, ওখানে গেলে আবার কোনো খারাপ সিচুয়েশনে পড়তে হতে পারে। আপনি তো আছেন, আপনি থাকতে কিছু হবে না। এই মেয়েটাকে নির্ভীক যত দেখছে তত অবাক হচ্ছে। কেন প্রভা তাকে এতটা বিশ্বাস করে সে সেটা বুঝতে পারে না। মাত্র কদিনের পরিচয়ে মেয়েটা যেন তাকে অন্ধবিশ্বাস করা শুরু করে দিয়েছে। নির্ভীককে নিচের দিকে তাকিয়ে থাকতে দেখে কিছুটা মিয়ে যাওয়া কণ্ঠে প্রভা নির্ভীককে ডাকলো। বড় ভাই। সাথে সাথে নির্ভীক যেন নিজের সম্বিত ফিরে পেল। সাথে এতক্ষণ প্রভার দিকে তাকিয়েছিল এটা বুঝতে পেরে কিছুটা লজ্জিত হলো। তাড়াতাড়ি প্রসঙ্গ পাল্টাতে প্রভাকে বলল। তোমাকে তাহলে নির্ভয়দের কাছে দিয়ে আসি। প্রভা অভিমানী কণ্ঠে নির্ভীককে বলল। কেন বড় ভাই? আমি সাথে থাকলে কি আপনার খুব অসুবিধা হবে? নিয়ে চলুন না আমায় আপনার সাথে। কি হবে আমায় একটু নিয়ে গেলে? চলুন না। প্রভার কথা শুনে নির্ভীকের একটু মায়া হলো। নির্ভীকের আজকাল একটা বদ অভ্যাস তৈরি হয়েছে। প্রভা কিছু বললে কেন জানি সে না করতে পারে না। সে নিজেই নিজের এই অভ্যাসটাকে বদভ্যেস। বলে আখ্যা দিয়েছে। নির্ভীক শেষে এক প্রকার বাধ্য হয়েই প্রভাকে সাথে করে নিয়ে এলো। বাজারে বেশ ভালোই ভিড়। নির্ভীক সামনে এগিয়ে গিয়ে তার পিছনে থাকা প্রভার উদ্দেশ্যে একবার বলল। প্রভা, আমাকে ফলো করো। কিন্তু পিছন থেকে কোনো উত্তর এলো না। নির্ভীক একবার প্রভাকে দেখতে পিছনে তাকাতেই দেখলো প্রভা ওর পিছনে নেই। সাথে সাথে নির্ভীকের চোখে মুখে একটা স্পষ্ট ভয়ের ছাপ দেখা গেল। মেয়েটা আবার কোথায় গেল? নির্ভীক ভাবল। হারিয়ে গেল না তো বাজারের মধ্যে? পরক্ষণেই ভাবল। না না, হারাবে কেন? আর এখান থেকে হারালে খুঁজে পাওয়া যাবে নিশ্চয়ই। নির্ভীক প্রভাকে খুঁজতে একটু পিছনে আসতেই দেখলো প্রভা আবারও এক কোণায় দাঁড়িয়ে আছে। নির্ভীক এতক্ষণে যেন নিঃশ্বাস ছাড়লো। প্রভাকে না দেখতে পেয়ে এক মুহূর্তের জন্য তার দমটাই যেন আটকে গেছিল। সে দ্রুত পদে প্রভার কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো। তোমাকে না আমার পেছন পেছন থাকতে বলেছিলাম, এখানে দাঁড়িয়ে আছো কেন? প্রভা কাচুমাচু মুখ করে উত্তর দিল। আসলে বড় ভাই, বাজারের মধ্যে ঢুকতে পারছিলাম না। আপনি তো যেমন তেমনভাবে বাজারের মধ্যে ঢুকে গেলেন, কিন্তু আমি কি ওভাবে এত মানুষের মধ্যে ভিড় ঠেলে ঢুকতে পারি বলুন? সেজন্যই তো বলেছিলাম যে এখানে আসার দরকার নেই, তোমাকে নির্ভয়দের কাছে দিয়ে আসে। কিন্তু তুমি তো জেদ করলে। এখন যখন এত দূর এসে গেছি, তাহলে আর ফেরত যাওয়ার কোনো পথ নেই। আমার হাত ধরে এসো, একদম আমার হাত ছাড়বে না। কথাটা বলে নির্ভীক প্রভার হাত ধরে বাজারের দিকে নিয়ে গেল। অনেক কষ্টে প্রভাকে নিয়ে সে বাজারের ভিতরে প্রবেশ করলো। বাজার শেষে নির্ভীক দুই হাতে দুটো ব্যাগ নিয়ে প্রভাকে আসতে বলে। প্রভা অসহায় মুখ করে বলে। বড় ভাই, এবার বেরোবো কিভাবে? আপনার দুই হাতই তো বন্ধ। নির্ভীক তো ভুলেই গেছিল যে সে প্রভাকে হাত ধরে এখানে এনেছিল। এখন যদি আবার হাত ছেড়ে দেয় তাহলে দেখা যাবে ওর এখন যদি আবার হাত ছেড়ে দেয় তাহলে দেখা যাবে আবার কোথাও আটকে যাবে। এদিকে দুটো ব্যাগ একসাথে নেওয়াও সম্ভব না। নির্ভীক একটু ভেবে প্রভাকে বলল। আমি আগে আগে যাব, তুমি আমার পেছন পেছন আসবে। আর হ্যাঁ, আমার শার্টের পেছনটা শক্ত করে ধরে থাকবে, যাতে আবার কোথাও তুমি আটকে গেলে তোমাকে টেনেই নিয়ে যেতে পারি। একদম ছাড়বে না। কথাটা বলেই নির্ভীক সামনের দিকে হাঁটা দিল।
প্রভা ও বাদুমির মতো নির্ভীকের শার্টটা খামচে ধরে সামনে এগোচ্ছে। একটু ফাঁকা জায়গায় আসতেই নির্ভীক থেমে প্রভাকে বলল, শক্ত করে ধরতে বলেছিলাম প্রভা, তাই বলে খামচে ধরতে বলিনি। আমার পিঠার মাংসই মনে হয় তুমি তুলে নিলে আজ। কথাটা শোনার সাথে সাথে প্রভা ছেড়ে দিল নির্ভীকের শার্টটা। অপরাধী দৃষ্টিতে নির্ভীকের দিকে তাকিয়ে বলল, সরি বড় ভাই, বুঝতে পারিনি। ইটস ওকে। এখন আমার পাশাপাশি হাঁটো, এখানে অত ভিড় নেই, আর সমস্যা হবে না। কথাটা বলে দুজনে হাঁটতে লাগলো। হাঁটার এক পর্যায়ে এসে নির্ভীক আবারও প্রভার উদ্দেশ্যে বলল, আর কখনো বাজার করতে আসবে না? এই বাবা, তাহলে খাবো কি? কাউকে পাঠিয়ে দেবে বাজার করার জন্য। কাকে পাঠাবো বড় ভাই? ওখানে তো সবাই মেয়ে। প্রভার কথা শুনে নির্ভীক একটু ভেবে ওকে বলল, এক সপ্তাহের বাজার তো আজকে করলে, আমিও এক সপ্তাহের বাজারই করেছি। এক সপ্তাহ পর যখন আবার আমি বাজার করতে আসবো, তখন তোমাকে বলবো, বুঝতে পেরেছো? একা একা বাজার আসবে না, আমার সাথে আসবে। নির্ভীকের কথা শুনে প্রভা উচ্ছ্বসিত কণ্ঠে বলল, আপনি আমাকে নিয়ে আবার বাজারে আসবেন বড় ভাই? সেরকমটাই তো বললাম। তার মানে আমি আবার আপনার সাথে বাজারে আসব, আর আপনি আবার আমার হাত ধরে ধরে আমাকে বাজার করে দিবেন। আচ্ছা বড় ভাই, এর পরের বার থেকে না আমরা প্রতিদিনের বাজার প্রতিদিন করব, কেমন? কিছু চাওয়া বড্ড কষ্ট দেয় প্রভা, সব জিনিস চাইতে নেই, পরে কষ্ট পাবে। কষ্ট যে আমার বড্ড প্রিয়। প্রভার এই কথা শুনে নির্ভীক হাসল। এই মেয়ে বলে কিনা কষ্ট তার বড্ড প্রিয়, তাহলে তো বলতে হয় এই মেয়ে এখনো কষ্ট কি সেটা জানেই না। সব কষ্ট প্রিয় হয় না, কিছু কষ্ট একেবারে হৃদয়ে গিয়ে আঘাত করে, সেই ক্ষত তুমি কোনোদিনও সারাতে পারবে না। তুমি আজ যে জিনিসটাকে সুখ ভাবছ, কাল সেই জিনিসটাই তোমাকে সব থেকে বেশি বিরহের যন্ত্রণা দিতে পারে। জীবনে কয়েকটা কঠিন সত্য জানো প্রভা, কষ্ট কখনো প্রিয় হয় না, বিশ্বাস আজীবন থাকে না, আর অপেক্ষা কখনো সুখ ফিরিয়ে দেয় না। আর না কেউ নিজের সুখটাকে ফিরে পাওয়ার জন্য অনির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করতে পারে, বরং সে ওই সময়টাতে নতুন করে নিজের সুখটাকে খুঁজে নেয়। প্রথম কথাটা ঠিকই বলেছেন, কষ্ট কখনো প্রিয় হয় না, কিন্তু যখন কষ্টই সুখ এনে দেয় তখন আর সেই কষ্টটা অপ্রিয় থাকে না। পরের দুটো জিনিস খুব দামি। বিশ্বাস যা সবাইকে করা যায় না, কিন্তু আমি আপনাকে করি, আর অপেক্ষা যেটা সবাই করতে পারে না, কিন্তু আমি পারবো। সময়টা যদি অনির্দিষ্ট না হয়, অনন্তকালও হয়, তাও আমি পারবো। যাদের বিশ্বাস আজীবন থাকে না, তাদের বিশ্বাস সবসময় ঠুনকো ছিল, কিন্তু আমার বিশ্বাস এতটা ঠুনকো নয়। কথাগুলো বলতে বলতেই ওরা নির্ভয়দের কাছে চলে এলো। ফলে এ নিয়ে তাদের মাঝে আর কোনো কথা হলো না। নির্ভয়দের একদম কাছে এসে দেখলো যে ওরা শুধুমাত্র আলু কিনেছে। নির্ভীক ধমকেশ্বরে বলল, এতক্ষণে শুধু আলু কিনেছিস? তুইও কি বাজার করতে পারিস না নির্ভয়? নির্ভীকের কথাটা যেন আগুনে ঘি ঢালার কাজ করলো। নির্ভয় দ্বিগুণ তেতে উঠে বলল, আচ্ছা, এই শোন নির্ভীক, একদম আমাকে ছাড়বি না। সাথে তো একটা গাধাকে রেখে গেছিস, সেই গাধা আলু ছাড়া কিছুই চেনে না, আর কি কি নেবে সেটাও বলতে পারে না। আমি কি এখন সিরিয়াসলি ওকে আলু পটল বেগুন কিনে দেবো নাকি? ও না হয় চেনে না, তুই তো চিনিস, তাহলে কেন কিনলি না? ওই, ও কি আমার বউ যে আমি জানবো ও কি কি সবজি খায়? আমি এখন ওরে কিনে দেই লাউ, আর পরে বলবে যে ও মিষ্টি কুমড়ো খায়। আমি ওরে বেগুন কিনে দেই, পরে খবর আসলো যে বেগুন খেয়ে ওর অ্যালার্জি উঠে পটল তুলছে। নির্ভয়ের কথা শুনে সৌমি তেতে উঠে বলল, এই, একদম আমার মরার কথা বলবেন না। আর মেয়েদের সাথে কেউ এভাবে কথা বলে? নির্ভীক ভাইয়াকে দেখে শিখুন কিছু, কত সুন্দর করে কথা বলেন উনি। আর পাম দিতে হবে না। তুমি যে ওর উপর ক্রাশিত সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি। আর তুমি মেয়ে মানুষ সেটা তোমায় কে বললো? তুমি আস্ত একটা বলদ। নির্ভয়ের কথা শুনে এবার নির্ভীক ওকে ধমক দিয়ে বলল, চুপ কর নির্ভয়, বাজে কথা বলিস না। আর আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি যে ভুলটা আমারই হয়েছে। ওদেরটা না হয় কিনতে পারিসনি, কিন্তু আমাদেরটা কিনিসনি কেন, নাকি সেটাও জানিস না? নির্ভয় এবার ওর 32 পাটি দাঁত বের করে হেসে বলল, আসলে বাজারে অনেক নতুন নতুন সবজি এসেছে, তাই ভাবলাম যে তুই আসলে তোকে নিয়ে কিনবো। নির্ভীক আর ওকে কিছু বলল না। তিনজনকেই ওখানে দাঁড়িয়ে থাকতে বলে নিজেই গেল বাজার করতে। এদের একটাকে দিয়েও যে কিছু হবে না সেটা তার আগেই বোঝা উচিত ছিল। বাজার করা শেষে চারজনেই হোটেলে দুপুরের খাবার খেতে এসেছে। বাজার করতে করতে দেরি হয়ে যাওয়ায় এই উদ্বেগ। যদিও প্রভা আর সমীর আগে থেকে এমন পরিকল্পনা ছিল, কিন্তু পরে নির্ভীক আর নির্ভয়ও যোগ হয়েছে। নির্ভীক প্রভাদের উদ্দেশ্যে বলল, তোমরা কি খাবে বলো?
আপনিই কিছু একটা অর্ডার দিন বড় ভাই। প্রভার কথা শুনে নির্ভয় বলল। আরে কি খাবে বলতে থাকো। আজ আমরা তিনজন মিলে নির্ভীকের ক্রেডিট কার্ডে সব টাকা শেষ করব, চটপট বলে ফেলো। এখানে আলু ভাজা পাওয়া যাবে? প্রভার কথা শুনে নির্ভয় বিস্মিত কণ্ঠে বলল। কি? আমি তোমাকে বললাম যে ওর সব টাকা শেষ করব, আর তুমি বললে আলু ভাজার কথা। নির্ভীক ওয়েটারকে আলু ভাজার কথা জিজ্ঞেস করলে ছেলেটা বলল নেই। নির্ভীক প্রভাকে বলল। তুমি তো বললে তোমার চিকেন পছন্দ, তাহলে চিকেন বলি। আচ্ছা বলুন। সমী, তুমি কি খাবে? কথাটা সমীর দিকে তাকিয়ে বলতেই নির্ভীক দেখল সমী সে আগের মতোই ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে। নির্ভীকের প্রশ্ন শুনে সমী মহাচ্ছন্ন কণ্ঠে বলল। আপনি যেটা বলবেন সেটাই খাবো আমি। নির্ভীক ওয়েটারকে সব অর্ডার বলে দিলে সে চলে গেল। এদিকে নির্ভয় হতাশ ভঙ্গিতে বলল। সবাই যে কেন খালি তোর উপর ক্রাশ খায় আমি বুঝি না। পাশে যে আমার মতো একটা হ্যান্ডসাম ছেলেও থাকে, সেটা যেন কারো খেয়ালই থাকে না। আচ্ছা ছোট আপু, বলো তো, আমি কি দেখতে এতই খারাপ? নির্ভয়ের প্রশ্ন শুনে সমী ব্যঙ্গাত্মক সুরে বলল। আসলে কি বলুন তো ভাইয়া, আপনার চোখের সামনে সিডনির হারবার ব্রিজ থাকতে কি আপনি কলকাতার হাওড়া ব্রিজে উঠতে চাইবেন? চাইবেন না তো? আপনার ক্ষেত্রেও না ঠিক তাই হয়েছে। আপনি হচ্ছেন হাওড়া ব্রিজ আর নির্ভীক ভাইয়া হচ্ছে সিডনি হারবার ব্রিজ। সমীর কথা শুনে নির্ভয়ও সেম ব্যঙ্গাত্মক সুরে বলল। আমি না হয় হলাম হাওড়া ব্রিজ, কিন্তু মনে রেখো, হাওড়া ব্রিজে ওঠারও সবার ক্ষমতা থাকে না। আর তোমরা তো যমুনা সেতুতে ওঠারও ক্ষমতা নেই। আবার দুজন ঝগড়া লেগে গেল। নির্ভীক দুজনকে একটা ধমক দিতেই ওরা থেমে যায়। কিছুক্ষণের মাঝে খাবারও চলে আসে। এর মাঝে আর কেউ কোনো কথা বলে না। খাবার শেষে বিল দিতে গিয়ে প্রভারা অনেক জোরাজুরি করে অর্ধেক টাকা দেয়। হোটেল থেকে বেরিয়ে এসে নির্ভীক প্রভাদেরকে একটা রিকশায় উঠিয়ে দেয়। রিকশা চলতে শুরু করলে প্রভা পিছন ফিরে নির্ভীকের উদ্দেশ্যে হাত নাড়িয়ে তাকে বিদায় জানায়। নির্ভীকও হাসি মুখে ওর উদ্দেশ্যে হাত নাড়ায়। যতক্ষণ পর্যন্ত নির্ভীককে দেখা গেল ততক্ষণ পর্যন্ত প্রভা তাকিয়ে রইল। নির্ভীকও একইভাবে তাকিয়ে রইল। প্রভা যখন নির্ভীককে আরো কাছের কেউ বানাতে চাচ্ছে তখন নির্ভীক ওকে দূরে ঠেলে দিতে চাচ্ছে। প্রভা যখন নির্ভীককে নিজের মনের সবটা দিয়ে ভালোবাসতে চাইছে তখন অপরদিকে নির্ভীক ওদের মাঝে চাওয়া পাওয়ার সব পাট চুকাতে চাইছে। প্রভা যখন নির্ভীকের জন্য অপেক্ষা করতে চাইছে নির্ভীক তখন ওর মন থেকে প্রভার সমস্ত স্মৃতি মুছে ফেলতে চাইছে। মুহূর্তের মাঝে এই কালো মেঘগুলোকে পার করে বৃষ্টি নামলো। কারো মনে যেমন এই বৃষ্টি প্রণয়ের বার্তা পৌঁছে দিচ্ছে, তেমনি আবার কারো মনে বিচ্ছেদের সুর তুলে দিচ্ছে। কেউ কেউ যেমন নিজের ভালোবাসা খুঁজে পাবে এই বাদলা দিনের বর্ষায়, কেউ কেউ যেমন নিজের ভালোবাসা খুঁজে পাবে এই বাদলা দিনের বর্ষায়, তেমনি কেউ কেউ নিজের সবটা হারিয়ে ফেলবে এই বিরহের বর্ষায়। সেই বিরহকে কাটিয়ে কারো জীবনে প্রণয়ের বাড়িধারা নামবে, আবার কারো জীবন থেকে চিরতরে প্রণয় নামক শব্দটাই হারিয়ে যাবে। একটাই নাম বর্ষা, একটাই নাম বর্ষা, অথচ এক একজনের কাছে এর সংজ্ঞা এক এক রকম। কারো কাছে ভালোবাসার তো কারো কাছে বিরহের, কারো জীবনের নতুন অধ্যায়ের সূচনা তো কারো জীবনের সমাপ্তি। কিরে নির্ভীক, খেতে এলি না কেন? তোরা খেয়ে নিয়েছিস? হ্যাঁ, তুই নাকি শাফিনকে বলেছিস তুই এখন খাবি না। হ্যাঁ, ভালো লাগছে না, তুই ঘুমিয়ে পড়। নির্ভয় নির্ভীকের কাছে এগিয়ে এসে ওর কাঁধে হাত রেখে বলল। কি হয়েছে নির্ভীক? বাজার থেকে ফেরার পর থেকে দেখছি তোর মুড অফ। পূর্বার সাথে কি কিছু হয়েছে তোর? কিছু যাতে না হয় এবার, সেটাই আমায় দেখতে হবে। মানে কি বলছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। নির্ভীক কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেই বলল। এমনি বলছিলাম, তুই তোর ঘরে গিয়ে ঘুমিয়ে পড়। একদম কথা ঘোরানোর চেষ্টা করবি না নির্ভীক। আমি খুব ভালো করে বুঝতে পারছি যে তোর কিছু একটা হয়েছে, এবং ব্যাপারটা যে প্রভার সাথে সম্পর্কিত সেটাও আমি খুব ভালো করে বুঝতে পারছি। এখন তাড়াতাড়ি মুখ খোল। নির্ভয়ের কথা শুনে নির্ভীক কিছুক্ষণ চুপ করে থাকলো। নিজেকে আজ তার কেন জানি খুব অসহায় মনে হচ্ছে। কেন তার অসহায় লাগছে, কি তার এই অসহায়ত্বের কারণ, কিছুই বুঝতে পারছে না। নির্ভীককে চুপ থাকতে দেখে নির্ভয় বলে উঠল। নির্ভীককে চুপ থাকতে দেখে নির্ভয় বলে উঠল। প্রভা যে তোকে পছন্দ করে সেটা কি তুই বুঝতে পারিস না? নির্ভীক তাও নিরুত্তর। আজ যে প্রভা তার কথার মাধ্যমে সেটা বুঝিয়েই দিয়েছে। নির্ভয় আবারও বলে উঠল। তোর সমস্যা কি নির্ভীক? আমি বুঝতে পারছি যে তুইও প্রভাকে একটু হলেও পছন্দ করতে শুরু করেছিস। আমার কাছে মিথ্যে বলার চেষ্টা করবি না। তাহলে তোরা যখন দুজন দুজনকে পছন্দই করিস, তাহলে সামনে এগোতে সমস্যাটা কোথায়? সামনে এগোনোটাই সমস্যা নির্ভয়।
নির্ভয় অবুঝের মতো করে প্রশ্ন করল। মানে ক্লিয়ার করে বল। রাজনীতি করতে করতে আমার অসংখ্য শত্রু তৈরি হয়েছে নির্ভয়। তাদের মধ্যে কেউ কেউ সেই শত্রুতা আমি পর্যন্ত হলেও কয়েকজন সেই মাত্রা ছাড়িয়ে আমার পরিবারের উপর আঘাত করে। সবাই শুধু আমার দুর্বল জায়গা খোঁজে নির্ভয়। আমি জানি যে প্রভা আমাকে পছন্দ করে। ও এখন থেকে আমার উপর প্রচণ্ড বেশি নির্ভরশীল হতে শুরু করেছে। ও আমাকে অন্ধের মতো বিশ্বাস করা শুরু করেছে। আমি কেন জানি না ওর থেকে নিজেকে দূরে রাখতে পারছি না। আমি চাই না যে কেউ আমার দুর্বলতা হয়ে উঠুক। কয়েক বছর আগে আমার ক্ষতি করতে কেউ একজন কিন্তু আমার দুর্বল জায়গাতে আঘাত করেছিল, ভুলে গেছিস? ওই শয়তানের নজর আবার প্রভার উপরেও পড়েছে। আমি জানি না ওর মাথার ভেতরে কি করছে। প্রভার আমার সাথে ভালো সম্পর্ক এটা জানার পরেও ও প্রভাকে বারবার সাহায্য করছে, বারবার প্রভার সাথে কথা বলার চেষ্টা করছে। ও এবার ফিরে এসে কেমন যেন হঠাৎ করে শান্ত হয়ে গেছে। আমি জানি না ওর মাথার ভেতরে কি চলছে। ও আবার নতুন করে কি পরিকল্পনা করছে আমার ক্ষতি করার জন্য। কিন্তু হঠাৎ করে ওর এই শান্ত ভাবটা আমি কোনো মতেই মেনে নিতে পারছি না। ও আমার ক্ষতি করার জন্য যে কোনো কাজ করতে পারে। ও তো বলতো যে ও জিনিয়াকে ভালোবাসত। যেখানে নিজের ভালোবাসাকেও আমাদের শত্রুতার উপর স্থান দিয়েছিল, সেখানে ও আমার ক্ষতি করতে ঠিক কতটা মরিয়া সেটা তুই বুঝতে পারছিস না নির্ভয়? সবসময় আমার দুর্বলতা খুঁজতে চায়। ও আমাকে একেবারে ভেতর থেকে ভেঙে দিতে চায়। ও আমার ক্ষতি করবে সেটা নিয়ে আমি ভয় পাই না, কিন্তু ওই মেয়েটার কি দোষ? ওই মেয়েটা তো জানেই না যে উৎসব আসলে কি, কত বড় শয়তান। তোর কি মনে হয় প্রভা যে আমার উপরে দুর্বল সেটা উৎসব খেয়াল করেনি? ও আমার ব্যাপারে এমন সব খবর রাখে যেগুলো হয়তো আমার বাবা মাও আমার ব্যাপারে জানে না। তাহলে ভাব ও আমার উপর ঠিক কতটা নজর রাখে। আমি যতক্ষণ প্রভার সাথে থাকবো ততক্ষণ ওই উৎসব মির্জার বাপেরও ক্ষমতা নেই যে ওর গায়ে একটা আঁচ লাগাবে। কিন্তু আমি তো আর সবসময় ওর সাথে থাকতে পারবো না। আমার এক মুহূর্তের ভুল, আমার একটা ছোট্ট অসাবধানতা ওই মেয়েটার গোটা জীবন শেষ করে দিতে পারে নির্ভয়। তুই বুঝতে পারছিস না, ও যাকে নিজের ভালোবাসা বলতো তার সাথে যদি এইরকম একটা জঘন্য নিকৃষ্ট কাজ করতে পারে, তাহলে কখনো যদি ও এটা বুঝতে পারে যে আমি প্রভার উপরে দুর্বল হয়ে পড়েছি বা আমি প্রভাকে ভালোবাসতে শুরু করেছি, তাহলে ও ঠিক আমার ভালোবাসার সাথে আরো কতটা নিকৃষ্ট কাজ করতে পারে, আরো কতটা ওর সাথে হিংস্র হয়ে উঠতে পারে, সেটা হয়তো আমাদের আন্দাজেরও বাইরে। তোর মনে আছে নির্ভয় ওই জানোয়ারগুলো আমার চিনিয়ার কি অবস্থা করেছিল? কথাটা শোনার সাথে সাথে নির্ভয় নিজের দু চোখ খিচে বন্ধ করে ফেলল। কিভাবে সে ভুলে যেতে পারে কোনো মানুষ যে কোনো মানুষের ওই অবস্থা করতে পারে? সেটা কেউ নিজ চোখে না দেখলে বুঝতে পারবে না। নির্ভীকের চোখ জোড়া ভিজে উঠেছে। পুরুষ মানুষকে নাকি কান্না মানায় না, কিন্তু কেউ যদি তার কলিজা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে তাহলেও কি সে কাঁদবে না? সেও তো মানুষ, তারও তো একটা মন আছে, তারও তো কিছু দুর্বলতা আছে। মেয়েরা তো তাও মন খুলে কাঁদতে পারে, কিন্তু ছেলেরা তো তাও পারে না। না পারে কাউকে নিজের কষ্ট বোঝাতে, আর না পারে নিজেই নিজের কষ্ট কমাতে। শুধু গুমড়ে গুমড়ে মরে। একটু থেমে নির্ভীক আবারও বলতে শুরু করে। তোর মনে আছে নির্ভয় আমার জিনিয়ার গালের চরের দাগ ছিল? ওই জানোয়ারের বাচ্চাগুলো ওকে কতই না মেরেছে। ওর হাত ব্যথা করে বলে ওর অ্যাসাইনমেন্ট আমরা দুজনে মিলে লিখে দিতাম, আর ওই শয়তানগুলো ওর হাতটা ভেঙে দিয়েছিল। ওদের কি একটু মায়া হয়নি? ওর মুখটা দেখলেই তো মায়া লাগে রে। না জানি ও কত নিজের প্রাণ ভিক্ষা চেয়েছে, ওকে সারা রাত কিচ্ছু খেতেও দেয়নি। জানিস শেষবার ও আমার কাছে একটু পানি খেতে চেয়েছিল। কথাগুলো বলতেই নির্ভীকের গলাটা ধরে এলো। কখন যে তার গাল বেয়ে দুফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়েছে সেটা হয়তো সে খেয়ালই করেনি। নির্ভীক নিজের হাত দুটোর দিকে তাকিয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, এই হাত দুটো দিয়ে আমি আমার চিনিয়াকে ওই কবরে রেখে এসেছি। আচ্ছা, ওর ওখানে আমাদের ছাড়া খুব কষ্ট হয় না? ও তো আমাদের ছাড়া থাকতেই পারতো না। তোর সাথে সারাদিন ঝগড়া করে আবার রাতে ফোন করে সরি বলতো। কথাটা বলে নির্ভীক হেসে ফেললেও নির্ভয় হাসল না। রাগী কণ্ঠে বলল, ওর আমাদের ছাড়া থাকতে কষ্ট হচ্ছে না নির্ভীক। শেষবার তো ও আমাদের ছেড়েই চলে গিয়েছিল। ও আমাদের ছাড়া ভালোই আছে। কথাটা বলে নির্ভয় সেখান থেকে চলে গেল। নির্ভীক দু হাত রেলিংয়ের উপর রেখে আকাশের দিকে তাকালো। নির্ভীক চৌধুরী আজ কাঁদছে। নির্ভীক চৌধুরী আজ কোনো মেয়ের জন্য কাঁদছে। এই দৃশ্যটা কেউ সচ্চক্ষে না দেখলে হয়তো কখনোই বিশ্বাস করতে পারবে না। সবাই তো শুধু নির্ভীক চৌধুরীর বাইরের শক্ত খোলসটাই দেখেছে, কিন্তু তার ভেতরের হৃদয়ের দহনটা কেউ দেখতে পায়নি। অন্য সবার কাছে নির্ভীক চৌধুরী একজন কঠিন গুরু গম্ভীর রাজনীতিবিদ হলেও নিজের লোকেদের কাছে যে সে একেবারে একজন সাধারণ মানুষ, যে তার আপনজনদের ভালোবাসে, তাদের সাথে সুখে থাকতে চায়। নির্ভীক নিজের দু চোখ বন্ধ করে মনে মনে ভাবল, আমি আমার শত্রুতার জন্য তোমার কোনো ক্ষতি হতে দেব না প্রভা। ওই শয়তানগুলো আমার রাগ তোমার উপরে মেটাবে। তুমি আমার কাছে খুবই পবিত্র প্রভা। আমি চাই না ওই শয়তানগুলোর ছোঁয়া তোমাকে অপবিত্র করুক।
তুমি আমার জীবনের তৃতীয় নারী প্রভা, যাকে হারানোর ভয় হয় আমার। আর আমি চাই না আমার এই দুর্বলতার কথাটা কেউ জানুক। তুমি নিজেকে সামলে নিও প্রভা। আমি জানি তুমি পারবে। তোমার অনুভূতির বাঁধনগুলোকে শক্ত হওয়ার আগেই আমি সেটা ছিঁড়ে ফেললাম। আর আমার অনুভূতিগুলো না হয় ভুলে যাব, আর ভুলতে না পারলে হৃদয় কোঠরে যত্ন করে রেখে দেব। আমি তোমাকে যতটা না সুখ দেব, তার থেকে অনেক বেশি আমার এই রাজনীতি, আমার এই শত্রুরা তোমাকে কষ্ট দেবে প্রভা। আজ আমি কারো কাছে প্রতিজ্ঞাবদ্ধ বলে শয়তানগুলো এখনো মুক্তভাবে শ্বাস নিতে পারছে, না হলে ওদের একটারও চিহ্ন পাওয়া যেত না কোথাও। আজ আমি কারো কাছে প্রতিজ্ঞাবদ্ধ বলে তোমার মন ভাঙতে হচ্ছে আমায়। আজ আমি কারো কাছে প্রতিজ্ঞাবদ্ধ বলে নিজের প্রথম অনুভূতিকে ভুলতে হচ্ছে আমায়। তুমি ভুলে যেও নির্ভীক নামক আমিটাকে। তুমি আমার জন্য অপেক্ষা করে থেকো না, কেননা আমি তার দাম দিতে পারবো না। কিন্তু তোমার মন ভাঙার আফসোস আমার আজীবন থেকে যাবে প্রভা। তুমি দিতে চেয়েছিলে আমায় এক আকাশ ভালোবাসা, বিনিময়ে আমি তোমায় দিলাম বিরহের যন্ত্রণা। তবু তোমাকে পাওয়ার ইচ্ছেই রবে আজীবন হৃদয়ের বাসনা। রাতের ঘন কালো আদার শীর্ষে ধরণীকে আলোকিত করতে সূর্যের উদয় হয়েছে অনেকক্ষণ আগে। সারা রাত ঝুম বৃষ্টির পর প্রকৃতি যেন এখন একেবারে শান্তরূপ ধারণ করেছে। একটু পরপর আকাশের মেঘগুলো সূর্যকে আড়াল করে দিচ্ছে। আজ যেন তারা গোটা আকাশ জুড়ে নিজেরাই রাজত্ব করছে। ভোরের আলো প্রভার চোখে এসে পড়তেই ঘুমটা ভেঙে গেল। আর মোড়া ভেঙে উঠে বসে দেখল প্রতিদিনের মতো আজকেও নাবাহার সৌমি একেবারে নাক ডেকে ঘুমোচ্ছে। প্রভার চোখে যেন গোটা রাজ্যের ঘুম ভর করেছে। কিছুক্ষণ ঝিমিয়ে আবার কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। সারা রাত বৃষ্টি হওয়ায় আবহাওয়াটা এখনো বেশ ঠান্ডা। প্রভা কাঁথার নিচ থেকে হাতটা বের করে পাশের টেবিলের উপর থেকে নিজের ফোনটা নিয়ে আবারও হাতটা কাঁথার মধ্যে নিয়ে নিল। ঘড়িতে সময় দেখে নিল একবার। ক্লাস শুরু হতে এখনো প্রায় 1.5 ঘন্টার মতো দেরি আছে। তার মানে তার হাতে এখনো অনেকটা সময় আছে। প্রভা যেই না আবার ঘুমের জন্য চোখটা বন্ধ করলো, অমনি কালকে নির্বিকের ওর হাত ধরার মুহূর্তটা মনে পড়ে যায়। এই একটা মুহূর্ত মনে করেই কাল সারা রাত প্রভা ঘুমোতে পারেনি। সেজন্যই তো এখন ঘুমের চোটে চোখ খুলতে পারছে না। নির্বিকের হাত ধরার কথাটা মনে হতেই প্রভার আবারও ঘুমটা ভেঙে গেল। কিন্তু এবার আর কাঁথা সরিয়ে উঠে বসে পড়ল না, বরং ওভাবে শুয়ে থেকে চোখ বন্ধ করিয়ে নির্ভীকের কথা ভাবতে লাগলো। এভাবেই কেটে গেল অনেকটা মুহূর্ত। সাথে মনের মাঝে অনুভূতিটা আরো একটু বিস্তৃতি লাভ করলো। প্রভার ঘুমটা নিমিষেই ছেড়ে গেল। তার মনটা এখন নির্ভীককে দেখার জন্য আকুপাকু করছে। তাড়াতাড়ি করে তাই বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। শুধু 1 কাপ কফি খেয়েই বেরিয়ে পড়ল। ভাবলো নির্ভীকের সাথেই সকালের নাস্তাটা করবে। ক্লাস শুরু হওয়ার প্রায় 40 মিনিট আগেই প্রভা ভার্সিটিতে এসে উপস্থিত হয়েছে। তার এখন একটাই লক্ষ্য, নির্ভীকের সাথে সকালের নাস্তাটা একসাথে করা। এই সময়টাতে নির্ভীক ক্যান্টিনেই থাকে। প্রভাও তাই ভার্সিটিতে প্রবেশ করে সোজা ক্যান্টিনেই গেল। সেখানে গিয়ে কাঙ্ক্ষিত মুখটা দেখতে পেল। নির্ভীক নিচের দিকে তাকিয়ে আপন মনে ফোন চালাচ্ছে। কিন্তু 10 সেকেন্ডের বেশি সে তাকিয়ে থাকতে পারল না নির্ভীকের দিকে। প্রভার হাতটা মনে হচ্ছে 4 গুণ বেশি জোরে লাফাচ্ছে। নির্ভীকের পরনে আজ কালো শার্ট, কালো প্যান্ট, পায়ে কালো জুতো, হাতে কালো রঙের বেল্টের ঘড়ি, এমনকি ফোনের ব্যাক কভারটাও কালো রঙের। এই ছেলেটা যে কেন এমন সেজেগুজে আসে প্রভার মাথায় আসে না ব্যাপারটা। আরে বাবা, একটা পুরনো দেখে শার্ট আর প্যান্ট পরবি, পায়ে একটা সাধারণ চামড়ার স্যান্ডেল পরবি, আর কিছু কিছু জায়গায় আবার চামড়াটা ছেঁড়া থাকবে। চুল আঁচড়ানোর দরকার কি? ওনার কি প্রভার মতো এত বড় চুল নাকি? হাত দিয়ে কোনো মতে সোজা করে বেরিয়ে পড়বে। আর ঘড়ি পরার তো কোনো প্রশ্নই আসে না। সময় দেখার জন্য তো মোবাইল আছেই। এত কিছুর পরে আবার হঠাৎ করে কোনো একটা কথা মনে করে হেসে দেয়। এটা কি বাড়াবাড়ি নয়? অবশ্যই বাড়াবাড়ি। উনি কি বোঝেন না যে এসব করলে ওনাকে অতিরিক্ত সুন্দর লাগে? মেয়েরা তো আরও বেশি বেশি ওনার দিকে তাকিয়ে থাকবে। অবশ্যই বোঝেন। এত কিছুর পরে আবার হঠাৎ করে কোনো একটা কথা শুনে হেসে দেয়। উনি সবকিছুই বোঝেন, শুধু প্রভার ছোট্ট মনের অনুভূতিগুলো বাধে। প্রভার এমনটাই মনে হলো। প্রভা আরেকবার নির্ভীকের দিকে তাকালো। মনে মনে ভাবলো, এই মানুষটার চেহারাটাই বড্ড বেশি নিখুঁত। কেন এত নিখুঁত হতে হবে? এত নিখুঁত চেহারা না হলে তো আর ওই শাকচুন্নিগুলোর নজর পড়তো না। এই সরু চিকন নাকের বদলে যদি নাকটা একটু বোচা হতো তাহলেই তো হতো, কিংবা গায়ের রং ফর্সা না হয়ে শ্যামলাও তো হতে পারত। আরে বাবা, আপনি থাকেন বাংলাদেশে, তাহলে চামড়াটা কেন ইংরেজদের নিতে গেলেন?
আমি তো উগন্ডের গায়ের রং নিতে বলিনি। এই দেশের মানুষ এই দেশের মানুষের মতো গায়ের রং পাবে, তা না করে হয়েছে একেবারে ওই খাটাস ইংরেজদের মতো ধবধবে ফর্সা। সেই জন্যই তো আপনি যাই পড়েন সেটা দেখেই আমার মাথা ঘোরা শুরু হয়ে যায়। আপনার চেহারাটা তো এতই নিখুঁত যে কোনো কৃত্রিম প্রসাধনীর আপনার দরকার নেই। আপনি যদি কোনো কাপড় নাও পরেন তাও আপনাকে সুন্দরী লাগবে। শেষের কথাটা বলেই প্রভা দাঁত দিয়ে জিভ কাটল। কথা বলতে বলতে সে যে একেবারে লাইন ছেড়ে চলে গেছে সেটা খুব ভালোভাবে বুঝতে পারল। মনে মনে সে নিজেই নিজেকে সখানেক গালি দিয়ে বলল, তুই দিন দিন চূড়ান্ত লেভেলের নির্লজ্জ হয়ে যাচ্ছিস প্রভা, সাথে চরিত্রহীনও হয়ে যাচ্ছিস আমার মনে হয়। ছি ছি, তুই কি না শেষে বড় ভাইয়ের সম্পর্কে এটা বললি? উনি যদি এটা শুনে ফেলতেন তাহলে কি ভাবতেন বলতো তোর সম্পর্কে? ভাবতে তুই আস্ত একটা নির্লজ্জ যার চরিত্রের চও নেই। নিজেকে সংযত কর প্রভা। প্রভা আরো কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে নিজের আবেগকে সংযত করে নির্ভীকদের উদ্দেশ্যে হাঁটা দিল। নির্ভীক তখন পূর্ণ ধ্যানে ফোন দেখছে। দেখছে বললে ভুল হবে, মনে হচ্ছে ফোনে কিছু একটা গুরুত্বপূর্ণ জিনিস খুঁজছে সে, কিন্তু পাচ্ছে না। নির্ভয় অনেকক্ষণ চুপ করে থাকার পর বিরক্তির কণ্ঠে নির্ভীককে উদ্দেশ্য করে বলল, এই তুই ফোনে কি এমন রাজকর্ম করছিস রে? সামনে যে একটা জলজান্ত মানুষ বসে আছে তার সাথে একটু গল্প করতেও তো পারিস। এই কথা শোনার পরেও নির্ভীকের মাঝে কোনো হেলদোল দেখা গেল না। সে নিজের মতন করে ফোনে গুরুত্বপূর্ণ জিনিসটা খুঁজেই যাচ্ছে তো খুঁজেই যাচ্ছে। নির্ভয় বিরক্ত হয়ে উঠে যেতে নিলে দেখলো প্রভা ওদের দিকে আসছে। নির্ভয় পুনরায় বসে নির্ভীকের উদ্দেশ্যে আস্তে করে বলল। ভাই প্রভা আসছে। এবার নির্ভীক ফোনের উপর থেকে চোখ উঠালো। নির্ভয় ওর দিকে তাকিয়ে সন্দেহী গলায় বলল। সত্যি বলছিস? নির্ভয় রাগী কণ্ঠে বলল। আমার তো আর কাজ নাই যে বসে বসে তোকে মিথ্যে বলবো। প্রভা ততক্ষণে ওদের অনেকটাই কাছে চলে এসেছে। নির্ভীক আর নির্ভয়কে কোনো কথা না বলে সোজা উঠে দাঁড়িয়ে হাঁটা দিল। নির্ভয় হঠাৎ ওর এহেন কাজে খানিকটা ভ্যাবাচেকা খেয়ে গেল। ও ভেবেছিল যে নির্ভীক হয়তো প্রভার সাথে কম কথা বলবে, কিন্তু এভাবে যে ওকে ইগনোর করে চলে যাবে সেটা বুঝতে পারেনি। তাও আবার ওকে এভাবে একা ফেলে রেখে। এখন প্রভা তো ওকেই ধরবে। এদিকে নির্ভীককে চলে যেতে দেখে প্রভা একবার পিছন থেকেই বড় ভাই। বলে ডাকলো। নির্ভীক সেই ডাক শুনেও না শোনার ভান করে কোনো দিকে না তাকিয়ে গটগট করে চলে গেল। নির্ভয় এখন না পারছে উঠে চলে যেতে আর না পারছে এখানে বসে থাকতে। প্রভা দ্রুত পায়ে নির্ভয়ের কাছে এগিয়ে এসে বলল। নির্ভয় ভাইয়া, বড় ভাই আমাকে দেখে চলে গেল কেন? নির্ভয় প্রভার দিকে তাকিয়ে একটা মেকি হাসি দিয়ে বলল। আরে ও তোমাকে দেখে কেন চলে যাবে? ও তো তোমাকে দেখতেই পায়নি। তাহলে আমি যে ওনাকে ডাকলাম উনি সাড়া দিলেন না কেন? হয়তো শুনতে পাইনি তাই। এত কাছে থেকেও শুনতে পেল না? এখানকার সবাই তো মনে হয় শুনতে পেয়েছে, আপনিও তো শুনতে পেয়েছেন। নির্ভয় দাঁত কেলিয়ে হেসে বলল। আসলে প্রভা হয়েছেটা কি, ওর না কানে একটু সমস্যা হয়েছে। কাল রাতেই আমাকে বলছিল যে ও কানে কম শুনছে। নির্ভয়ের কথা শুনে প্রভা চিন্তিত কণ্ঠে বলল। সে কি, কি হয়েছে ওনার? নির্ভয় একবার জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে আবার একটা মিথ্যা বলল। কালকে গোসলের সময় ওর কানে নাকি পানি চলে গিয়েছিল। তারপর থেকে ও কানে একটু কম শুনতে পাচ্ছে। আর ওর একটা জরুরি ফোন এসেছিল, তাই চলে গেল। ওহ, আমি ভাবলাম বড় ভাই মনে হয় ইচ্ছে করেই আমার ডাকে সাড়া দিল না। একদম ঠিক ধরেছ প্রভা। ওই বেটা বজ্জাত ইচ্ছে করেই তোমার ডাকে সাড়া দেয়নি। কথাগুলো বিড়বিড় করে বলল নির্ভয়। এদিকে প্রভার মনটা অতিমাত্রাই খারাপ হয়ে গেল। যার জন্য এত তাড়াতাড়ি আসলো, যার সাথে সকালে নাস্তা করবে বলে কিছু খেয়ে আসলো না, সে মানুষটাই কাজে ব্যস্ত। একটাবার একটু কথাও বলল না। কথা বলা না হয় দূরের কথা, একটু দেখলোও না। নির্ভীকের জন্যই তো আরেকটু ভালোভাবে সে তৈরি হয়েছিল, কিন্তু যার জন্য এত কিছু তারই খোঁজ নেই। নির্ভয় প্রভাকে দেখে খুব খারাপ লাগছে। সাথে তার প্রভার জন্য এটা ভেবেও মায়া হচ্ছে যে কেন সে নির্ভীকের উপর নিজের মনটা খোয়ালো। এর বদলে তো নির্ভীক প্রভাকে শূন্যতা ছাড়া আর কিছুই দেবে না। প্রভার মুখটাও কেমন জানি শুকনো শুকনো লাগছে নির্ভয়ের কাছে। নির্ভয় প্রভাকে প্রশ্ন করল। সকালের নাস্তা করেছো ছোট আপু? না ভাইয়া, করিনি। সে কি, না খেয়ে চলে এসেছো? প্রভা একটা হতাশার শ্বাস ফেলে বলল। হ্যাঁ ভাইয়া, আসলে ভেবেছিলাম বড় ভাইয়ের সাথে সকালের নাস্তাটা করব, কিন্তু উনি তো ব্যস্ত। প্রভার উপর মায়াটা যেন নির্ভয়ের আরো বেড়ে গেল। সাথে এবার নির্ভীকের প্রতি তীব্র রাগও হলো।
মেয়েটার সাথে একটু কথা বললে কি এমন ক্ষতি হতো তোর?